শুধু দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। আজকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ভোকেশনালের জৈব রসায়ন ও অজৈব রসায়নের প্রতীক চিহ্ন, সংকেত, যোজ্যতা, রাসায়নিক সমীকরণ এবং তাদের তাৎপর্য সম্পর্কে জানবো, বুঝবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না, ছোট্ট একটি লাইক করবে। তাহলে শুরু করা যাক মূল পর্ব। পূর্বের ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। প্রতীক চিহ্ন কি না, মৌলিক পদার্থগুলো যেগুলো আবিষ্কৃত হয়েছে বা পরিবেশে পাওয়া যায় 92টি, যদিও এর পরবর্তী সময়ে পরিবেশে বাদ দিয়ে অন্য যেসব যৌগ বা মৌলিক পদার্থগুলি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেই সব মৌলিক পদার্থগুলি তাদের ল্যাটিন নামের প্রথম অক্ষর বা পরের অক্ষরগুলিকে ব্যবহার করা হয় তাদের সেই সব পদার্থের চিহ্ন হিসাবে ব্যবহার করতে। সেই সব পদার্থগুলোকে ওই মৌলের চিহ্ন বলা হয়। যেমন বলতে পারি হাইড্রোজেনের চিহ্ন কিন্তু H দ্বারা প্রকাশ করা হয়। সেরকম সোডিয়ামের চিহ্ন Na দ্বারা প্রকাশ করা হয়। ক্যালসিয়াম, কার্বন, আবার কার্বনের চিহ্ন, ক্যালসিয়ামের চিহ্ন Ca। এইভাবেই বিভিন্ন ধরনের পদার্থের মৌলিক পদার্থের চিহ্ন দ্বারা তাদেরকে বোঝানোর যে প্রয়াস, সেই ছোট্ট আলফাবেটগুলোকে বলা হয় ওই পদার্থের চিহ্ন। চিহ্নের পরে এবারে চলে আসি সংকেত। সংকেত সাধারণত কিসের তৈরি হয়? সংকেত সাধারণত যে কোনো যৌগিক পদার্থের তৈরি হয় বা এক বা একাধিক একটি অণুর প্রকাশ করা হয়, একটি অণুর সংকেত দ্বারা প্রকাশ করা হয়। একটি অণুর বা যৌগিক পদার্থে, সেটা মৌলিক পদার্থেরও ক্ষেত্রে, যদি যৌগিক বা মৌলিক পদার্থের ক্ষেত্রে একটি অণুকে যে বিশেষ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় সংকেত। যেমন হাইড্রোজেন গ্যাস এর একটা অণুকে H2 দ্বারা প্রকাশ করা হয়, অক্সিজেন O2, আবার ক্লোরিনের Cl2 এর দ্বারা একটি অণুর সংকেত প্রকাশ করা হয়। একে বলা হয় ওই বিশেষ পদার্থের সংকেত দ্বারা প্রকাশ করা হয়। এরপরে জানব যোজ্যতা। যোজ্যতা কাকে বলে? না, যোজ্যতা হচ্ছে কোনো পদার্থের সঙ্গে অপর একটি পদার্থ যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজ্যতা। যেমন বলতে পারি যে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা কত? না, হাইড্রোজেন একটা অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি করে H2। অর্থাৎ এখানে অক্সিজেনের যুক্ত হওয়ার প্রবণতা কত? না, দুটো হাইড্রোজেন যুক্ত হয়, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা এখানে কিন্তু হচ্ছে 2। এভাবেই কোনো মৌলিক পদার্থ হাইড্রোজেন বা বলতে পারি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হওয়া বা হাইড্রোজেন পরমাণু অপসারণ হওয়া ওই বিশেষ পদার্থ থেকে বা ওই বিশেষ অণু থেকে অপসারণ হওয়ার যে ক্ষমতা, বা যেটি একটি অণু থেকে যতগুলো হাইড্রোজেন অপসারণ হতে পারে বা যতগুলো হাইড্রোজেন প্রবেশ হতে পারে, সেই সংখ্যাকেই বলা হয় ওই বিশেষ মৌলের যোজ্যতা বা ভ্যালেন্সি। যেমন বলতে পারি CH4, এখানে কার্বন কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে? 4টে। তাহলে এখানে কার্বনের যোজ্যতা কিন্তু 4, হাইড্রোজেনের যোজ্যতাকে 1 হিসাবে ধরা হয়। 4টি যুক্ত রয়েছে, এই জন্য কার্বনের যোজ্যতা হচ্ছে তোমার 4। অথবা এখানে বলতে পারি, আমি যদি উদাহরণের সাহায্যে, যেমন HCl এর ক্ষেত্রে ক্লোরিন একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ ক্লোরিনের যোজ্যতা এখানে কিন্তু 1। তাহলে এইভাবেই বিভিন্ন যৌগের ক্ষেত্রে বা মৌলের ক্ষেত্রে তার যোজ্যতা নির্ণয় করা হয়। সাধারণত মৌলের ক্ষেত্রে যোজ্যতাগুলো নির্ণয় করা হয়। এবারে আমরা জানব রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ দ্বারা কি করে? না, রাসায়নিক সমীকরণ সমান চিহ্ন বা উভয়মুখী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই উভয়মুখী চিহ্ন দ্বারা কোনো বিক্রিয়া যদি সম্মুখে হয়, আবার বিপরীত দিকে যদি সেই বিক্রিয়াটা সংঘটিত হয়, তখন এই উভয়মুখী চিহ্নকে প্রকাশ করা হয়। এই সমান চিহ্নের বাম পাশে যেসব পদার্থগুলো থাকে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ, আর এই ডান পাশে যেসব পদার্থগুলো উৎপাদন হয় তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ বা উৎপন্ন পদার্থ বলা হয়।
এবং সমান চিহ্ন দ্বারা তখনই সমান চিহ্ন সমীকরণে ব্যবহার করা হয় যখন তাদের বাম পাশে এবং ডান পাশে পরমাণুগুলোর মোট ওজন বা ভর বা তাদের পারমাণবিক সংখ্যাগুলো কতগুলো পরমাণু যুক্ত হয়েছে সেই সংখ্যার পরিমাণ যখন সমান হবে তখন সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে। এবং যদি একাধিক বিক্রিয়ক পদার্থ যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়াটা সংগঠিত হয় তখন তাদেরকে যুক্ত আকারে পরপর লেখা হয়। এবং বিক্রিয়াজাত পদার্থ যদি একাধিক উৎপাদন হয় তখনও তাদেরকে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে লেখা হয়। এইগুলো হচ্ছে সমীকরণ গঠনের পদ্ধতি। এবং সমীকরণ লেখার ক্ষেত্রে তাদের আয়তন, অণুর সংখ্যা, উৎপন্ন পদার্থের পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা সেগুলো সব সময় সঠিক থাকবে। এবং এই পরমাণুগুলো আমরা কি করে নির্ণয় করব তার একটা সাধারণ কৌশল তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে। ধরো আমি একটি সংকেত লিখলাম AB3 এবং এই AB3 যৌগতে কতগুলো এ পরমাণু রয়েছে। এটি একটি যৌগ যেখানে দুটো আলাদা আলাদা পরমাণু যুক্ত রয়েছে। এই AB3 যৌগে BA পরমাণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা সবসময় বের করানোর জন্য এর সামনের যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যা এবং যে পরমাণুটির কথা বলবে সেই পরমাণুর নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটো গুণফলকেই ওই পরমাণুর সংখ্যা হিসেবে ধরা হয়। যদি কোনো সংখ্যা না থাকে তাহলে ধরে নিতে হবে 1 করে রয়েছে, অর্থাৎ সামনে 1 এ পরমাণুর ক্ষেত্রে এবং নিচে 1, অর্থাৎ 1 আর 1 গুণ করলে কত হবে? 1, অর্থাৎ এ পরমাণুর সংখ্যা হচ্ছে 1। আর বি পরমাণুর ক্ষেত্রে একই যৌগের ক্ষেত্রে সামনে যে সংখ্যাটা রয়েছে 1 এবং এর নিচের সংখ্যাটি রয়েছে 3, অর্থাৎ বি এর ক্ষেত্রে পরমাণুর সংখ্যা হবে 1 গুণিতক 3 সমান 3। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এটা যদি আরও একটি সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি যে AX BY এবং সামনে রয়েছে M, তাহলে এর পরমাণুর সংখ্যা কত হবে? এ পরমাণুর সংখ্যা আমি তোমাদেরকে বলেছি সামনের সংখ্যা এবং এ এর নিচের সংখ্যা, অর্থাৎ AMX M × X সমান MX এবং বি পরমাণুর সংখ্যা হবে M × Y, অর্থাৎ এর সংখ্যা হবে MY। এই পরমাণুর রাসায়নিক সমীকরণ যখন আমাদেরকে সমতা বিধান করতে হবে তখন কিন্তু এই পরমাণুর সংখ্যাকে অবশ্যই আমাদেরকে গণনা করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।